আজকে বাঙ্গু প্রগতিশীলদের চেতনার দিকে একটা মহা অস্ত্র নিক্ষেপ করব, এর ফলে বাঙ্গু প্রগতিশীলের মুখোশ চূড়ান্ত ভাবে খসে পড়বে আর তাদের পুচ্ছে আগুন জ্বলা যাবে। তাদের প্রগতিশীল প্রতারণা আর ভণ্ডামি ভরা বয়ানের চেতনা এই বিল্ডিং এর মতো ধইসা পড়বে। আগের 2 এপিসোডে আমরা 71 সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা করে দিছি। প্রথম এপিসোডে আওয়ামী বাম বয়ানে পাকিস্তানের ভুয়া অর্থনৈতিক শোষণের ন্যারেটিভে জয় বাংলা করেছি। দ্বিতীয় এপিসোডে 25শে মার্চ 70-এর নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি। আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সূতিকাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল। আপনারাও বুঝবেন 7 জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই 50-55 বছর। এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্জব হইয়া যাবেন। তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা 52 চেতনার বয়ানকে পুরাপুরি ধূলিসাৎ কইরা জয় বাংলা কইরা দিব। এর সাথে ভারত, আওয়ামী লীগ এবং বাম বয়ান আর তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোপ পাবে। চলেন আল্লাহর নামে শুরু করা যাক। প্রথমেই দেখব কি আছে সেই আওয়ামী বাম বয়ান। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব হয়। তাকে মানে আওয়ামী বাম বাঙ্গু বয়ানে কয় আর কি। পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল। পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকাতে এসে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর এটা শুনে নাকি সবাই না করে চিক্কুর মাইরে উঠেছিল। আর তার মধ্যে ছিল নাকি সোহরাওয়ার্দীর বডিগার্ড। জিন্নাহ এই বক্তৃতা দেয় 2 জায়গায়। 21শে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই, বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ। উনি কইছিলেন ইংরেজিতে কইছিলেন, কি কইছিলেন নিজেরাই শুনেন। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain tied up solidly together and work together. Look at the history. Every government has got to have some state language. Therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. ইংরেজিতে কইছিলেন, এটা ঠিকই কইছিলেন বলে বাঙ্গু প্রগতিশীলদের ধরে নেওয়া উচিত ছিল, তাই না? বাংলা এটা ছিল এরকম। এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং অন্য কোনো ভাষা না। যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু। কিন্তু আপনি এটা কোথাও দেখবেন না। 24শে মার্চ কার্জন হলে তিনি একই রকম কথা বলছিলেন। শোনা যায় এইখানে বাঙ্গু প্রগতিশীলরা না কইরা উঠেছিল। এটা একটা সিনেমাটিক প্রচার আছে, কিন্তু কোনো অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই। অবাক লাগে না আপনাদের? আসলে বক্তব্য দেওয়ার টাইমে না করেছিল কিনা আমার সন্দেহ হয়, তাই সেটা দেখাতে পারতেছি না, তাই সিনেমা থেকে দেখাই। হ্যাঁ দেখেন। এখন বাঙ্গু প্রগতিশীলরা কি কয়, কেন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছিল? তারা বলে বাঙালিরা যেন চিরকাল পাঞ্জাবিদের অধীনে থাকে, এর ফলে নাকি তাদের শোষণ করতে সুবিধা হবে। পাকিস্তানের শোষণের বয়ান আগের ভিডিও জয় বাংলা করেছি না এটা। এছাড়া তারা কয় যে এটা হলো চাকরি শিক্ষা সব জায়গায় বাঙালিরা পিছায় পড়বে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হবে সেটা হইতেছে বাঙালিরা নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে। সে ভাষায় কথা বলতে পারবে না, মায়ের কোলে বসে ছড়া শুনতে পারবে না। আর এই বয়ান নিয়ে বাঙ্গু প্রগতিশীলরা অনেকগুলো গান লিখেছে, তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হইতেছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তারা কথায় কথায় শিকল পরায় মোদের হাতে পায়। কি অদ্ভুত একটা গান। প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয়। এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সোহরাওয়ার্দীর বডিগার্ডের 7ই মার্চের ভাষণের মতো। এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না। এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি, একে একে চোখে আঙুল দিয়ে দেখাই দিই। পুরা বাঙ্গু বয়ানকে জয় বাংলা করবো আজকে ইনশাল্লাহ। সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইলো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়াটমূলক একটা অপপ্রচার। এখানে ওরা বলতে
পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে, তাই না? প্রথম পয়েন্ট হইতেছে কায়েদ আজম জিন্না যে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে, রাষ্ট্রভাষা কি হবে, রাষ্ট্রভাষা কি হবে। কারণ মাতৃভাষা নিয়ে সে ভাষণে কোনো আলোচনা হয় নাই, তাই না? মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা ভিন্ন জিনিস। জিন্না এবং পাকিস্তানের আবির্ভাবে মুখ্য ভূমিকা পালনকারী দল মুসলিম লীগ উর্দুকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ আর আন্তঃপ্রদেশ যোগাযোগকারী ভাষা, যেটাকে ইংরেজিতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে, সেটা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই সিদ্ধান্ত যখন না হয়েছিল তখন মুসলিম লীগ করে শেখ মুজিব নিজেও। কেন উর্দুকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার সিদ্ধান্ত নেয় সে আলাপে পরে আসতেছি, তবে আগে দেখি অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে, আদালতে যে নথিপত্র, কাগজ, রাষ্ট্রীয় আর্কাইভ, চিঠি লেখা আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে। আর লিঙ্গুয়া ফ্রাঙ্কা কাকে বলে? লিঙ্গুয়া ফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম। একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে, যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন, বহু জাতি বাস করত, রাশিয়ান, ইউক্রেনিয়ান, জর্জিয়ান, আর্মেনিয়ান, কাজাক, তাজিক, বাস্কির, তুর্কম্যান, লাটাভিয়ান, এরকম 15টা ভাষা গোষ্ঠী ছিল, বড় বড় ভাষা গোষ্ঠী। এর প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশ হয়ে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল সোভিয়েত ইউনিয়নে। তো এদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল রাশিয়ান, আর সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল ভাষাও ছিল রাশিয়ান। তো বাঙ্গ প্রগতিশীলদের ভারত মাতা তো এক গাদা জাতিগোষ্ঠী আছে না, তো ভারত মাতার ব্যাপারে আসতেছি। কারণ আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা, একটা এলাকার কথ্য ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্পর্কই নাই, থাকতে পারে না। এটা খুব অদ্ভুত এবং স্থূল একটা দাবি, নিতান্তই হাস্যকর। কিরকম হাস্যকর দেখবেন, আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু করি। বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা, তাই না? আমরা তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা। তো বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে, যেমন সিলেটি আছে, সাতগাই আছে, চাকমা আছে, গারো আছে, সাঁওতাল আছে, অনেক আছে, তাই না? আমি চাকমা গারোদের উদাহরণে আজকে যাব না, সিলেটি আর সাতগাই এই ধরে। এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা, তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকাবুলারি আছে, শব্দ ভান্ডার আছে, যেটা অন্য কেউ বুঝে না। এমনকি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে, যেটাকে সিলেটি নাগরী বলে। একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে সিলেটি বা তাটগাইয়া ভাষা বোঝা অসম্ভব, কারণ তাদের ভোকাবুলারি বা শব্দকোষ প্রায় সম্পূর্ণ ভিন্ন। কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বা চিটাগাং এর মানুষ কি তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে? না, যায় নাই। কেন যাবে? আশ্চর্য কথা। এটা তো কত উদ্ভট একটা দাবি, সেটা কল্পনা করলেও হাসি লাগে। বাঙ্গ প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এটা সম্পূর্ণ গাঁজাখুরি একটা দাবি। এখন যদি চিটাগাং বা সিলেটের ভাইয়েরা যদি বলে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তাহলে বাঙ্গ প্রগতিশীলরা কই যাবে? বাঙ্গ প্রগতিশীলরা আরো বলে যে পাঞ্জাবি ইরানকে আমাদেরকে শোষণ করার জন্য উর্দু আমাদের উপরে চাপাই দিতে চাইছিল। হায় রে দুনিয়া! বাঙ্গ প্রগতিশীলদের আইকিউ আর সাধারণ জ্ঞান অনেক কম হয়, এটা আমরা সবাই জানি। শিক্ষা দীক্ষাতেও তারা সাধারণত লাড্ডা গোড্ডা হয় আর কি, লেখাপড়া কম করে, শেষ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো যাই হোক, তাই বলে এত কম হয় এটা কল্পনাতীত। আজকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হইতেছিল, উনি লন্ডনে থাকেন। তো ওনারে কইলাম যে এই বাঙ্গ প্রগতিশীলদের এত আপনারা পাত্তা দেন, বলেন তো দুনিয়ার কোন দেশে, বড় শহরে, কোন শহরে একজন সো কল্ড বাঙ্গ প্রগতিশীল, একজন সাকসেসফুল প্রফেশনাল, ভালো চাকরি বাকরি করে, প্রফেশনালি এক্সট্রিমলি সাকসেসফুল, সমাজের মানুষ তাকে চেনে, নোটিস করে, মানে সমাজে তার প্রভাব আছে? নাই। দুনিয়ার যে কোনো বড় শহরে, ধরেন লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, জেনিভা, সিডনি, কোথাও পাবেন না। বাম সেকুলার আওয়ামী লীগ এগুলো কোথাও পাবেন না। আহম্মকের দল এটাই জানে না যে পাঞ্জাবিদের নিজেদের মাতৃভাষা বা কথ্য ভাষা উর্দু না, তাদের কথ্য ভাষা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি ভাষা হিন্দুস্তানি বা উর্দু থেকে সম্পূর্ণ আলাদা একটা ভাষা। শুনেন। ਚਾਨਣ ਘਟ ਰਿਹਾ ਸੀ, ਹਨੇਰੇ ਦੀ ਆਮਦ ਦੇ ਨਿਸ਼ਾਨ ਪ੍ਰਗਟ ਹੋ ਰਹੇ ਸੀ ਤੇ ਕਹਿੰਦੇ ਆ ਲੋਕਾਂ 'ਚ ਹਾਹਾਕਾਰ। এটা হইতেছে পাঞ্জাবি। কি বুঝতে পারলেন যে এটা যে উর্দু না, এটা যে হিন্দি না? শুধু তাই না, পাকিস্তানের সীমান্ত প্রদেশের পশতুনদের মাতৃভাষা হচ্ছে পশতু, সিন্ধুর ভাষা সিন্ধি, বেলুচিস্তানের ভাষা বালুচ। এই সমস্ত প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা। কেউ কি নিজেদের ভাষা ভুলে গেছে উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে? কারো কি ভাষা কায়দা না হয়েছে? পুরো দাবিটা এত বোগাস, এটাকে যে লজিক দিয়া, যুক্তি দিয়া ভ্রান্ত প্রমাণ করা লাগতেছে, সেটা ভাবতে অবাক লাগে। ধরে নিলাম পাঞ্জাবিরা আমাদের শোষণ করতে চায়, তাহলে তো তারা পাঞ্জাবিকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিত, উর্দুকে না, তাই না?
জিন্নার জন্ম সিন্ধুর করাচি শহরে। ওনার দাদা গুজরাটের অধিবাসী, তাদের কথ্য ভাষা গুজরাটি ছিল। মোহাম্মদ আলী জিন্নাকে ছোটবেলাতে ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ইংলিশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন উনি, সেই ভাষাতেই কথা বলতেন। ধরে নিলাম যে ওনার নিজের ভাষা আমাদের উপরে চাপাই দিতে চাইতেছিলেন। তাই যদি হইতো তাহলে উনি গুজরাটিকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করতেন, উর্দুকে না, তাই না? জেনারেল আইয়ুব খান উনি সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন, জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রামে। তো আপনার রেহানা নাম শোনেন না, এটা কিন্তু ওই গ্রাম থেকে আসছে। ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের পশতুদের চেয়ে আলাদা ছিল। ওনার মাতৃভাষা ছিল হিন্দকো। ইয়াহিয়া খান ছিলেন কিজিলবাস, এর মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা। পাকিস্তানে আইয়ুব খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান, উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক, ওনার ভাষা ছিল হাজারা। মোহাম্মদ আলী জিন্না, আইয়ুব খান, মুসা খান, ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল, মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য। জুলফিকার আলী ভুট্টো ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ, আর মাতৃভাষা ছিল সিন্ধি। কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না। আমি একটা জিনিস বুঝি না, বাঙ্গুরা সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায়? আরে সামারগিরি করে ভুয়া বয়ান বানাবু, যাইনা শুনে গোজা মিল দিয়া বানা, এর গোজা দেয় কিন্তু মিলে না। এরপর আবার বালসুনের মতো লেজে গোবরে একখান বয়ান বানায়, জাতিকে সেটা গিলায় আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখি। 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানে যতগুলা প্রধান বিচারপতি ছিল, একজনের মাতৃভাষা উর্দু ছিল না, সব 5 জন ছিল মোট। এর মধ্যে 2 জন ছিল বাঙালি, তাদের নাম বলি। মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল, মোহাম্মদ মুনির পাঠান ছিল, এআর কর্নেলিয়াস উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, ফজল আকবর বাঙালি ছিলেন, হামুদুর রহমান বাঙালি ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রে 2-1টা পাঞ্জাবি নাম পাওয়া যায়, কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ, অনেকেই মাইনরিটি জাতের মানুষ। এদের কারো তো কোনো সমস্যা হইল না উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে, কেউ তো বোঝার দাবি তুললো না, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এদের কারো তো চাকরি বাকরি পাইতে, শিক্ষিত হইতে, রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই। যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের। বাঙ্গু প্রগতিশীলরা যে কত বড় সামারের সামার, বাটপাড়ের বাটপার, সেটা দেখতে পারবেন। আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা দাবি নিয়ে। উর্দুকে রাষ্ট্রভাষা করা হইলে নাকি বাংলাদেশি বয়াতিদের নাইসা নাইসা গান গাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু তাই না, সোহরাওয়ার্দীর বডিগার্ড তার বইতে কি লিখেছে, গায়ক আব্বাসউদ্দিন তারে কি কয় দেখেন। উনি লিখেছেন, তিনি সন্ধ্যায় চলে যাওয়ার পর গানের আসর বসলো। আব্বাসউদ্দিন সাহেব, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন সাহেব গান গাইলেন। অধিক রাত পর্যন্ত আসর চললো। আব্বাসউদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম। রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক, হাসনাত বরকত ভালো গানই গাইতো। এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমার সাথে জেলও খাটিছে। পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনের স্ট্যান্ড ধরতে। পথে গান চললো, নদীতে বসে আব্বাসউদ্দিন সাহেবের ভাটিয়ালি গান। তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলোও যেন তার গান শুনতেছে। তারই শিষ্য সোহরাব হোসেন এবং বেদারউদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন। আমি আব্বাসউদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম। তিনি আমাকে বলছিলেন, মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলতেছে। বাংলা রাষ্ট্রভাষা না হইলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাসো, এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে। আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম। কি আজগুবি এক দাবি। বাংলা অফিসিয়াল না হইলে নাকি বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে, গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লায় যাবে। উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এই সমস্ত দাবি তুলছে। 47-এর আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল? কি ছিল? ইংরেজি। তো হ্যাঁ, ইংরেজি। আবার কইতেছি ইংরেজি। তখন কি ইংরেজি আমলে বাংলার বয়াতিরা নাইসা নাইসা গান গাওয়া ভুলে গেছিল? 200 বছরের বেশি তো শাসন করেছিল, তাই না? তো এই 200 বছরে কি গান গাওয়া ভুলে গেছিল? ইংরেজ আমলে বয়াতিরা নাইসা নাইসা গান করে নাই? তখন কি আব্বাসউদ্দিনের বয়ান মতে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে গেছিল? তখন কি বাংলা গানের মাধুর্য মর্যাদা গোল্লায় গেছিল? বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন? ইংরেজ আমলে। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে। আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি, বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে। পদ্য সাহিত্যে যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে। বিভিন্ন বাংলা পত্র পত্রিকা, মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল। 1800 সালে কলকাতাতে ইংরেজদের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পরে বাংলা সাহিত্য সৃষ্টি এবং প্রসার লাভ করা শুরু করে। বাংলা সাহিত্য এবং কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ, নবীন চন্দ্র সেন, সব কয়টা ইংরেজ আমলের মানুষ। ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চার বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই। আর 47 সালে পাকিস্তান তৈরির পর আব্বাসউদ্দিন, আব্দুল লতিফ এগো চেতনার চোদন জায়গায় উঠলো।
47-এর আগে আব্বাসউদ্দিন লতিফেরা গান করে নাই, ওদের কাছে গানের মাধুর্য তখন গোল্লায় যায় নাই। পাকিস্তান উর্দুকে অফিসিয়াল ভাষা করতে গেল, চেতনা জায়গায় উঠলো। উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি। এদের দাবি যে কত শয়তানি আর ষড়যন্ত্র ভরা, সেটা আস্তে আস্তে টের পাবেন। মুঘল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলোতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি। মুঘলদের যাবতীয় ডকুমেন্ট, পরোয়ানা, ইতিহাস সবকিছুই ফার্সিতে রচিত হইত। সিরাজউদ্দৌলা, আলীবর্দী, মুর্শিদ কুলি খান এদের আমলে যাবতীয় হুকুম, পরোয়ানা ফার্সি শিকস্তা স্টাইলে লেখা হইতো। এই যে দেখেন, এটা শিকস্তা ক্যালিগ্রাফি স্ক্রিপ্টের একটা উদাহরণ। পলাশী যুদ্ধের পর ইংরেজরা প্রথম 80 বছর মানে 1757 থেকে শুরু করে 1837 সাল পর্যন্ত মুঘলদের ফার্সিকে অফিসিয়াল ভাষা হিসেবে বহাল রাখে। সেই সময় তাদের যাবতীয় অফিসিয়াল ডকুমেন্ট, খাজনার হিসাব ইত্যাদি ফার্সিতেই লেখা হইতো। ইংরেজ সাহেবদের বিভিন্ন চিঠি, আদেশ, পরোয়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত। এই সেক্রেটারিদেরকে বলা হইতো মুন্সি। মুন্সি, হ্যাঁ, প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা শিখে এই মুন্সির কাজ করত। তাদের টাইটেল ছিল মুন্সি। আমাদের গৌতম দাস দাদা আছেন না, আপনারা পছন্দ করেন খুব, আসল নাম হইতেছে গৌতম দাস মুন্সি। উনার ছোট ভাই বিশ্বজিৎ দাস মুন্সি, উনি লেখেন মুন্সি বিশ্বজিৎ। এবার বুঝেছেন তো? 1837 সালে লর্ড অকল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংরেজি আর উর্দুতে বদল করে। জিয়া, দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, ইংরেজি আর উর্দু। ইংরেজ আমলে 1837 সাল থেকে ব্রিটিশ ভারতে ইংরেজির পাশাপাশি উর্দু ছিল অফিসিয়াল ভাষা। 47 সাল পর্যন্ত এই সিস্টেম বহাল থাকে। ইংরেজ অফিসাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তাদের নেটিভ সোলজারদের সাথে কি ভাষায় কথা বলতো শুনবেন? উর্দুতে। মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি ব্যক্তিগত খাদেম মুন্সি আব্দুল করিমের কাছ থেকে উর্দু ভাষা শিখছিলেন। শুধু তাই না, মহারানী ভিক্টোরিয়া তার নিজের ডায়েরি ইংরেজির পাশাপাশি উর্দুতেও লিখতেন। ওনার ডায়েরির 13 ভলিউম উনি উর্দুতে লিখছেন নিজের হাতে। এটা নিয়ে একটা সিনেমা হয়েছে হলিউডে, মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি খাদেম মুন্সি আব্দুল করিমকে নিয়ে। সিনেমার নাম হইতেছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল। 2017 সালে এটা মুক্তি পেয়েছে। তো মহারানী ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করছেন জুডি ভেন্স, আর আলী ফজল অভিনয় করছে আব্দুল করিম চরিত্রে। কাজেই ইংরেজ আমলে 47 পর্যন্ত রবীন্দ্রনাথ, শরৎ, বঙ্কিম, ঈশ্বরচন্দ্র এরা সাহিত্য চর্চা করতে পারবে, কাব্য রচনা করতে পারবে, মাসিক পত্রিকা ব্যয় করতে পারবে, বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা গান গাইতে পারবে, তাতে কোনো অসঙ্গতি নাই। কিন্তু 47 সালে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের অফিসিয়াল ভাষা উর্দু করতে গেলে বাঙ্গ প্রগতিশীলদের পাছায় আগুন ধরে গেল। এবার গানের অন্য অংশে আসি। আর কথা বলে কইরা রাখি কইরা যায় ঘুম পাড়াই না গাই তো দেখার ও মায় সোনা মানির জাদু বলে চুমা দিয়া নয়তো বলে সোনা মানির জাদু বলে চুমা দিয়া নয়তো বলে আরো জাদুর কইরা কইতো মরে আর জানা আমার বুকে যায় ওরা মায়ের মুখে কথা কাইতে যায় ওরা মায়ের মুখে কথা কাইতে। আচ্ছা বলেন, অফিসিয়াল ভাষার সাথে দুঃখিনী মায়ের তার সন্তানকে সোনা মানিক জাদু বলে চুমা দিয়া লইতো কোলে আয়সান আমার বুকে, আয়ের সম্পর্ক কি? ইংরেজ আমলে কি কোনো বাঙালি রমণী তার সন্তানকে বাংলা ভাষায় সোনা মানিক জাদু বলে চুমা দিয়া কোলে নেয় নাই? কি আশ্চর্য একটা দাবি। বাঙ্গ প্রগতিশীলরা আবার এর মধ্যে দুঃখিনী মায়ের ঢুকেছে। কত বড় বাটপারেরা। পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে জিন্নাহ এবং তার পরবর্তী গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী খাজা নাজিবুদ্দিন তাদের ভাষণে সুস্পষ্ট করে বলছিলেন যে পাকিস্তানের কোন প্রদেশের প্রাদেশিক অফিসিয়াল ভাষা কোনটা হবে সেটা প্রদেশের আইনসভা ঠিক করবে, কিন্তু অল পাকিস্তান লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে উর্দু। আগেই বলছি, পাকিস্তানে বহু ভাষার মানুষ বাস করত, পাঞ্জাবি, বাঙালি, পাঠান, বালুচ, হাজরা, সিন্ধি, কিজিলবাস। এদের সবার আন্তঃযোগাযোগ বা ইন্টার কমিউনিকেশনের জন্য উর্দু ছিল সবচেয়ে মোক্ষম ভাষা, কারণ এরা সবাই উর্দু জানতো। মানে ধরেন হাজরা সম্প্রদায়ের মানুষ বাংলা জানে না তো, বেলুচরা বাংলা জানে না তো, তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা করে তাহলে কেমনে হবে বলেন তো? উর্দু শব্দটা আসছে তুর্কি ভাষা থেকে। মূল তুর্কি শব্দটা ছিল অর্দু, যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক শিবির বা ক্যাম্প। এই অর্দু শব্দটা পরবর্তীতে ফার্সি, তারপরে উর্দুতে এসে দাঁড়ায় জাবানি উর্দু, অর্থাৎ সেনাবাহিনীর ভাষা। এই উর্দু থেকেই উর্দি মানে সেনাবাহিনীর পোশাক শব্দটা আসছে। কেন উর্দু? এর জন্য অল্প একটু ইতিহাস বলি, শোনেন, ভালো লাগবে আপনাদের। আরবরা যখন নবীজির ওফাতের পর বিভিন্ন সাম্রাজ্য যেমন রোমান, পারস্যদের পরাজিত কইরা নিজেদের সাম্রাজ্য বানায়, সেটা সর্বপ্রথম উমাইয়া আমলে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছায়। মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে মুসলমানরা 711 সালে মাকরান, বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ জয় করে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু থেকে নদী ধইরা উত্তর দিকে বর্তমান পাঞ্জাবের মুলতান পর্যন্ত জয় করছিলেন। এইখানে আরবদের বিজয় থেমে থাকে প্রায় 300 বছর।
ততদিনে উমাইয়াদের পতন হইয়া আব্বাসীয় খলিফারা আসছেন এবং আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হইয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেছে। আব্বাসীয় সাম্রাজ্যের পূর্ব দিকের প্রদেশ ইরান, খোরাসান আর তুরানে সামানিদ নামে একটা সালতানাত প্রতিষ্ঠা হয় 874 থেকে 999 সাল পর্যন্ত। তুরান হইতেছে তুর্কিদের এলাকা। খোরাসানের উত্তরে একটা বিখ্যাত নদী আছে যার নাম আমুদরিয়া, আপনারা শুনছেন না? গ্রিকরা একে অক্সাস বলতো। আলেকজান্ডার দ্য গ্রেট এই নদী ক্রস করছিলেন তার যুদ্ধযাত্রায়। সেই নদী হইতেছে ইরান আর তুরানের সীমানা। সেই নদীর উত্তরে তুরানি বা তুর্কিরা থাকতো। তুরানি তুর্কি ট্রাইব গুলা অশ্বারোহী বা নমাডিক ছিল। সামানিদ সুলতানেরা ইরানি ছিল এবং তারা ফার্সি ভাষায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করত। আধুনিক ফার্সি সাহিত্য সামানিদ আমল থেকে শুরু হয়েছে। ফার্সি লেখা হয় আরবি হরফে। ইরানের মহাকবি ফেরদৌসি এই সময়ের মানুষ। সামানিদ সুলতানেরা তাদের রাজসভা এবং সামরিক বাহিনীতে তুরানি অশ্বারোহীদের ব্যাপকভাবে রিক্রুট করছিল। এদের মধ্যে একজন তুর্কি সেনাপতি আলেপ্তেগিন 962 সাল বর্তমান আফগানিস্তানের গজনি শহর জয় করে এনে নিজের একটা সাম্রাজ্যের গোড়াপত্তন করে। এই আলেপ্তেগিনের নাতি বা দৌহিত্র হচ্ছে গজনির বিখ্যাত সুলতান মাহমুদ, যিনি অশ্বারোহী তুর্কি বাহিনী নিয়ে ভারতবর্ষের পাঞ্জাব বিজয় করে তার সাম্রাজ্য যোগ করে। এর ফলে আরবদের বেলুচিস্তান এবং সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর মুসলমানরা বর্তমান সীমান্ত প্রদেশ পাঞ্জাব বিজয় করে। সুলতান মাহমুদ এবং পার্শ্ববর্তী গজনির সুলতানেরা তুর্কি হওয়া সত্ত্বেও তারা সামানিদ সুলতানদের অনুসরণে ফার্সিকেই নিজেদের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতেন। সুলতান মাহমুদ মহাকবি ফেরদৌসিকে নিয়ে পারস্যের মহাকাব্য শাহনামা রচনা করছিলেন। আপনারা জানেন না যে বিখ্যাত শাহনামা? তো গজনির এই সালতানাত 1186 সাল পর্যন্ত ছিল। 1186 সাল পর্যন্ত আফগানিস্তানের ঘুর শহরে তুর্কিক সেনাপতি মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি গজনির সালতানাতকে বিজয় করে যোগ করেন নিজের সাম্রাজ্যে। এরপর উনি 1192 সালে দিল্লির কাছে নিজের বর্ম আচ্ছাদিত ঘোড়সওয়ার হেভি ক্যাভারলি এই তুর্কি বাহিনী নিয়ে তরাইনের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষের মুসলমানদের প্রথম কেন্দ্র দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। এই সময়ে দিল্লি সালতানাতে তুর্কি, আফগান, ইরানি এই সমস্ত মুসলিম জাতি সেনা হিসেবে দলে দলে যোগ দেয়, কিন্তু তারা অফিসিয়াল ভাষা হিসেবে তাদের আগের গজনির সুলতান মাহমুদ এবং সামানিদদের অনুসরণে ফার্সিকেই বহাল রাখে। ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয় দিল্লি সালতানাতের মধ্য দিয়ে। এরপরে আস্তে আস্তে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের সময় প্রায় পুরো ভারতবর্ষ মুঘলদের অধীনে আসে। মুঘলরাও ফার্সির ব্যবহার জারি রাখে। দিল্লি ছিল সালতানাতের রাজধানী বা কেন্দ্রবিন্দু। দিল্লির আশেপাশের এলাকায় খারিবলি নামে একটা ভাষা প্রচলন ছিল। এত জাতের মুসলিম দিল্লিতে সেটেল করার ফলে তারা এই খারিবলি ভাষা ব্যবহার শুরু করে। এর মধ্যে যুক্ত হয় অসংখ্য ফার্সি আর আরবি শব্দ, মানে যেগুলো ধার করা শব্দ। আমাদের বাংলাতে অসংখ্য ধার করা শব্দ আছে। খারবলি আর ফার্সি এই দুইটা মিলে তৈরি হয় উর্দু ভাষা। একে হিন্দুস্তানি ভাষাও বলা হয় কারণ এটার উৎপত্তি হিন্দুস্তানে দিল্লি সালতানাতের সময়। দিল্লি সালতানাতের আমলে 1300 শতকে বিখ্যাত কবি আমির খসরু, যাকে ভারতের তোতাপাখি বলা হয়, উনি এই উর্দু ভাষায় সাহিত্য রচনা করেন এবং তাকে উর্দু সাহিত্যের জনক বলা হয়। এই উর্দু ভাষাকে ফার্সি আরবি হরফেই লেখা হতো স্বাভাবিকভাবেই, কারণ যারা শিক্ষিত, যারা এই সাহিত্য রচনা করতেন, তারা অলরেডি সেই হরফের রাষ্ট্রীয় কাজে ফার্সিতে ব্যবহার করতেন। এখন হিন্দুস্তানে বিভিন্ন জাতের মুসলমানদের সমাগম ঘটে। ইরানি, তুরানি, আফগান, পাঠান, তাজিক, উজবেক, হাজরা ইত্যাদি। ভারতবর্ষের মুসলমানদের সেনা সামরিতে এরকম অনেক জাতের ঘোড়সওয়ার সৈন্য সেনাপতির সমাগম হইতো। তারা এই হিন্দুস্তানি ভাষায় নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেন। এই জন্য এই ভাষার নাম হয়েছে উর্দু বা ক্যাম্প। বোঝা গেছে? মুঘল বাদশাহ জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সবার মাতৃভাষা ছিল উর্দু। শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর উর্দুতে একজন উৎকৃষ্ট কবিও ছিলেন। মুসলমানরা যখন ডেকান বা হিন্দুস্তানের দক্ষিণে নর্মদা নদীর বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে নিজেদের সালতানাত এক্সপ্যান্ড করে, সেই ডেক্কানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করে। দক্ষিণের উর্দুতে তামিল, তেলেগু থেকে অনেকগুলো ধার করা শব্দ আছে, এই জন্য সেটাকে দক্ষিণী উর্দু বলা হয়। কিন্তু হায়দ্রাবাদের নিজামরা যাতে তুর্কি হইলেও তারা হায়দ্রাবাদে উর্দুতেই কথা বলতেন। এমনকি হায়দার আলী আর টিপু সুলতান সুদূর দক্ষিণে মহীশূর রাজ্যের পত্তন করলেও সেখানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করতেন। যেমন ভারতের তেলেঙ্গানা রাজ্য ডেকান বা দাক্ষিণাত্যের একটা রাজ্য। ডেকানের হিন্দুদের ভাষা উত্তর ভারত থেকে আলাদা। দক্ষিণ ভারতের হিন্দুরা উত্তর ভারতের হিন্দিতে কথা বলতে চায় না। তেলেঙ্গানার মূল আঞ্চলিক ভাষা তেলেগু। সেই তেলেঙ্গানার মুসলমানরাও উর্দুকে নিজেদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করে। এই যে দেখেন, তেলেঙ্গানার রাজধানী শহর হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি উর্দুতে বলা কথা আর ভাষণ। तरीके से उसको तरतीब दी गई कि अक्सरती तबके के लोग जीत जाएं और मुस्लिम अकलियत के लोग कामयाब होने में बड़ी मुश्किलात पेश आए। इसीलिए 2007 में सच्चर कमेटी ने कहा था, सिफारिशात में कहा कि अब जब हदबंदी होगी तो माकूल तरीके से बनाए जाए ताकि मुसलमान पार्लियामेंट और असेंबली के इलेक्शन जीत सके।
পুরা উপমহাদেশে পাঠান, পাঞ্জাবি, সিন্ধি, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, কর্ণাটক, দক্ষিণী সব জাতের মুসলমান উর্দুকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করে। কারো কারো মধ্যে কোনো কুরকুরানি কিন্তু হয় নাই। এক বিচিত্র উদ্ভট কারণে আওয়ামী ভারতীয় প্রোপাগান্ডায় বিশাল উপমহাদেশের বিভিন্ন জাতের মুসলমানদের মধ্যে শুধু পূর্ব বাংলার বাঙালিদেরকে উর্দুতে ঘৃণা করা শিখাইতে সক্ষম হয়েছে। কিন্তু হিন্দু আর্যদের সংস্কৃত ভাষা থেকে শব্দ নিয়ে উর্দু ভাষাকে হিন্দিতে রূপান্তর করার পর সেই হিন্দিকে আবার এইসব বাঙ্গ প্রগতিশীলদের কাছে জনপ্রিয় করছে। এই দেখেন আমগের ট্যাঙ্ক ড্যান্সার আজকাল পুলিশের ভ্যানে লাথি গুতা খাওয়া আসানুল্লাহ কিনু ক্যাঙ্গে করে হিন্দি করছে, শুনে। 71 सन का मुक्ति युद्ध में पाकिस्तान हमका विरुद्ध था एवं पाकिस्तान में हमका साथ लड़ाई किया था। उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को, आदमी को मार दिया, नारी को मार दिया। वो संगठन पाकिस्तान बैक करता है एवं वो संगठन का जो आदमी मारा था उसका लिए विचार कर रहा है, फांसी भी हो गया। ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोয়েন্দা संस्था ISI का गভীর ताल्लुक है। তো পাকিস্তান রাষ্ট্র 1947 সালে জন্ম নেয়। ভারতবর্ষে মুসলমানদের দিল্লি সালতানাত মোগল সালতানাতের উত্তরসূরি হিসেবে। স্বাভাবিকভাবেই মুসলিম সালতানাতের হেরিটেজ হিসেবে উর্দুকে পাকিস্তানের বহু ভাষাভাষী মানুষের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্ধারণ করা হবে। এটা খুব স্বাভাবিক। ভারতবর্ষে মুসলমানদের সালতানাতের ইতিহাসের সাথে যারা পরিচিত তাদের কাছে এটাই ন্যাচারাল। এর বিরোধিতা যে কত বড় ষড়যন্ত্র সেটা আপনারা একটু পরে দেখবেন। ষড়যন্ত্র কারা করছে সেটাও দেখবেন, তাজ্জব হয়ে যাবেন তাদের নির্লজ্জতা দেখে। আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে 19 শতকের শেষে এবং 20 শতকে। অনেক হিন্দু উর্দু ভাষার কিছু ফার্সি, আরবি ভোকাবুলারি আর ফার্সি হরফে নারাজ হয়। তারা এজিটেশন শুরু করে। উর্দু বা হিন্দুস্তানি ভাষাকে দেবনাগরী হরফে লেখার জন্য ভোকাবুলারিতে আরবি, ফার্সির বদলে সংস্কৃত থেকে ধার করা শব্দ নিয়ে রিপ্লেস করা শুরু করে। এই ভাষার নাম দেওয়া হয় হিন্দি। এর ফলে আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে। হিন্দু ভারতে শুধুমাত্র হিন্দিকে এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা অনলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয়। ভারতের রাজ্য পর্যায়ে বিভিন্ন ভাষা ওই রাজ্যে অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। পাকিস্তানে যে প্রস্তাব জিন্না করছিল এবং খাজা নাজিমুদ্দিন উভয় দিছিলেন, আগেই বলছি আপনাদেরকে, এটা আমার কথা না, এক এক করে আপনাদের রেফারেন্স দেখাচ্ছি। ভারতের সংবিধানে আর্টিকেল 343 দেখেন, স্পষ্ট ভাষায় লেখা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। সাথে কিছুদিনের জন্য ইংরেজিকে রাখছে, যতদিন না মানুষ হিন্দি শেখে। সারা ভারতে সেটা প্রচলিত হয়। এরপর ভারতের সুপ্রিম কোর্টের এই রায় দেখেন। ভারতের সুপ্রিম কোর্ট হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে রায় দিছে। রায় বলা আছে এইটা ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, এটা বাংলায় করলে হয়। ভারত অনেক রকম মানুষের দেশ, এখানে হিন্দি জাতীয় ভাষা। তাই আশা করা হয় যে যেসব সাক্ষীকে আবেদনকারী মানে উত্তরপ্রদেশের ট্রাইব্যুনালে নিয়ে আসবেন তারা হিন্দিতে কথা বলতে পারবেন এবং নিজেদের কথা বুঝিয়ে বলতে পারবেন। এরপর সংবিধানের 351 আর্টিকেল দেখেন, স্পষ্টভাবে লেখা আছে ভারতের কেন্দ্রের দায়িত্ব হচ্ছে হিন্দি ভাষার প্রসার ঘটানো, সাথে হিন্দি ভোকাবুলারি ক্রমান্বয়ে সংস্কৃত থেকে ধার করা শব্দ দিয়ে প্রতিস্থাপন করা। কই, ভারতের পশ্চিমবঙ্গে তো বাঙালি বাস করে। বাংলা সাহিত্য, কালচার, সংস্কৃতি বলতে যা বুঝি সেটার গোড়াপত্যন্ত ঘটে পশ্চিমবঙ্গের হিন্দু ভদ্রলোক, ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য এদের হাতে। তারটা একটা টু শব্দ পর্যন্ত করলো না যে ভারতে তাদের মুখের ভাষা কাইরা নিতে হইতেছে। তাদের দুঃখিনী মায়ের কি হবে, সোনা মানিক বলে আর বুকে টাইনা নিতে পারবে না। হিন্দিকে ভারতের কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কি তারা বাংলা ভুলে গেছে? এখনই কি আপনারা বুঝতেছেন না পূর্ব বাংলার কৃষিজীবী মুসলমানদের বলদ আর উজবুক পেয়া কত বড় খেলা খেলছে ভারতীয় চর আর তাদের দোসরেরা? এবার দেখেন আরো খেলা আপনাদের কিভাবে বলদা পাইয়া খেলছে, একটু দেখায়। বাঙ্গু প্রগতিশীলরা রবীন্দ্রনাথ কইতে কইতে অজ্ঞান হয়ে ক্যাট হয়ে পড়ে যায়। এই যে কয়েকদিন আগে সঞ্জিতা খাতুন মারা গেল, তার লাশের পাশে রবীন্দ্রসঙ্গীত গাইলো, ভিডিও দেখেন। আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দান। এখন আপনাকে আমি এই রবীন্দ্রনাথের একটা চিঠি পড়ে শোনাইতেছি, তাহলে বুঝবেন এই বাঙ্গু প্রগতিশীলদের ভারত মাতা, আওয়ামী লীগ আর বামেলামিরা কিরকম বলদ বানাইছে। দ্য মহাত্মা অ্যান্ড দ্য পোয়েট এই নামে একটা বই আছে, যেখানে রবীন্দ্রনাথ এবং গান্ধীর মধ্যে লেখা চিঠিপত্র সংকলন করা হয়েছে। এটা সংকলক সব্যসাচী ভট্টাচার্য আর এক ভট্টাচার্য। 21 জানুয়ারি 1918 বিহারের মতিহারি থেকে গান্ধী রবীন্দ্রনাথকে একটা চিঠি লেখে। এই পত্রে গান্ধী রবীন্দ্রনাথের মতামত জানতেছে একটা বিষয়টা হইতেছে
হিন্দিকে ভারতের একমাত্র জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করার ব্যাপারে, এই ভাষাকে আন্তঃপ্রদেশ যোগাযোগ এবং জাতীয় সমস্ত কমিউনিকেশনের ব্যাপারে চালু করা গান্ধীর প্রশ্ন ছিল এইরকম ইংরেজি, যে এটা কি ঠিক না যে হিন্দি একমাত্র সম্ভাব্য জাতীয় ভাষা এবং বিভিন্ন আন্তঃপ্রদেশের যোগাযোগের জন্য ভাষা হইতে পারে? চিঠির উত্তরে শান্তিনিকেতন থেকে 24 জানুয়ারি 1918-তে রবীন্দ্রনাথ এই প্রস্তাবে সম্মতিসূচক মতামত দেন এবং হিন্দিকে ভারতের একমাত্র জাতীয় ভাষা যা আন্তঃপ্রদেশ যোগাযোগের জন্য উপযুক্ত বলে মতামত প্রদান করেন। তিনি স্পষ্ট বলছিলেন, হ্যাঁ, হিন্দি একমাত্র সম্ভাব্য জাতীয় ভাষা হইতে পারে ভারতের। আবার পড়ে শোনাচ্ছি, হিন্দি ইজ দ্য অনলি পসিবল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তবে এও বলেন, যেহেতু তাদের প্রজন্ম ইংরেজি শাসনের অধীনে বড় হয়েছে, ইংরেজি ভাষাতে নিজেদের মতামত আর্টিকুলেট করে হিন্দিকে সম্পূর্ণরূপে প্রচলন করতে আরেক জেনারেশন বড় হওয়া লাগবে। গান্ধী গুজরাটি, মাতৃভাষা গুজরাটি, এবং রবীন্দ্রনাথ বাঙালি, বিনা দ্বিধায় হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে মাইনে নিল। ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের সংবিধানেও হিন্দিকে একমাত্র অফিসিয়াল ভাষা হিসেবে ঢুকানো হইল এবং এর পাশে ইংরেজিকে রাখা হইল যতদিন নতুন প্রজন্ম হিন্দি না শিখে। যে বাঙ্গ প্রগতিশীলরা এত রবীন্দ্রনাথ বই করলে পাগল হইয়া যায়, কাজ হয়ে পড়ে যায়, সে রবীন্দ্রনাথ নিজেই তো তার দেশ ভারতে হিন্দিকে সর্বভারতীয় ভাষা হিসেবে প্রমোট করছে। এখানে বাঙ্গ প্রগতিশীলদের আইকন রবীন্দ্রনাথ তো হাউকা করে নাই যে সে তার মাতৃভাষা ভুলা যাবে। পশ্চিম বাংলার কোন কবি সাহিত্যিক তো এটা একটা টু শব্দ করে নাই, যেহেতু রবীন্দ্রনাথ কইছে, ঠিকই কইছে। আর জিন্না একই কথা কইয়া ভিলেন হইয়া গেল বাঙ্গ প্রগতিশীলদের কাছে। এটা কত বড় সামার বাটপারের বাটপার দেখেছেন। ভারতের কেন্দ্রে, সচিবালয়, আদালতে, আর্মিতে, সব জায়গায় অফিসিয়াল ভাষা হচ্ছে হিন্দি বা ইংলিশ। সব ফাইলপত্র, যোগাযোগ, চিঠি আদান প্রদান হিন্দি অথবা ইংলিশে করা লাগে। ভারতের পার্লামেন্টে কথা বলতে গেলে হিন্দি বা ইংলিশ ব্যবহার করতে হয়। পার্লামেন্টের মেম্বার, রাজনীতিবিদ যদি বকলম বা মূর্খ হয় তাহলে স্পিকারের বিশেষ অনুমতি নিয়ে অন্য ভাষায় বক্তৃতা দিতে পারে, যদিও সেই বক্তব্য কেউ শুনে না। এই যে দেখেন, পশ্চিমবঙ্গের লোকসভার একজন সদস্য অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার 24 পরগনা আসনের এমপি, লোকসভায় হিন্দিতে কথা হচ্ছে। দেখেন, खबर रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। आप डायरेक्शन देंगी ये मुझे? पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है, नहीं है? तो उन्होंने क्यों टिप्पणी किया? বাঙ্গু প্রগতিশীলরা তো ভারত মাতা শুইয়া কায়েত, এরা কিন্তু ভারত মাতার বিরুদ্ধে একটা টু শব্দ করবে না। আপনাদের কি আসলে বিশ্বাস হয় যেই সব 7 জন্মের জাউরাজ, আওয়ামী লীগ, সিপিবি, বামপন্থী বুদ্ধিজীবী সাহিত্যিক যেমন শাহরিয়ার কবির, কমিউনিস্ট মুনির চৌধুরী, যারা ভাষা আন্দোলন নিয়ে লাফাইছে, তারা কি এইটার জবাব দিতে পারবে যে যদি 47-এর দেশভাগ না হইয়া আমরা যদি অখণ্ড ভারতের অংশ হইতাম তাহলে কেন্দ্রে অফিসিয়াল ভাষা কি হইতো? হিন্দি হইতো তো, তাই না? তো তারা কি হিন্দি ব্যবহারের বিরুদ্ধে একটা টু শব্দ করতো? তারা তো তাদের গুরুদেব রবীন্দ্রনাথের আদেশ দেখে কাইট হয়ে পড়ে যেত। আসলে ওদের সবসময় উদ্দেশ্য ছিল ভারত মাতার এজেন্ডা বাস্তবায়ন করা। আমাদের আগের 2টা এপিসোডে দেখাইছি, এই এপিসোডের মাধ্যমে সেটা আবার স্বতঃসিদ্ধভাবে প্রমাণ করলাম আপনাদের সামনে আরেকবার। এরা সব সময় এই ভূখণ্ডের মুসলমানদেরকে দুর্বল করে রাখতে চেয়েছে, এখনো সেটার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই জন্য প্রথম থেকে ষড়যন্ত্র করে তাদের দেশীয় লেসপেন্সারদের মাধ্যমে এই সমস্ত ভুয়া বয়ান তৈরি করে বিলি করেছে। পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে এদের উদ্দেশ্য ছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে বন্ধন না থাকে, একতা না থাকে, মুসলমানরা যাতে কোনোভাবে এক দেশে বসবাস না করে। মুসলমানরা যদি একতাবদ্ধ শক্তিশালী থাকে তাহলে তো ভারত মাতার বিশাল বিপদ সামনে, তারা তাদের অখণ্ড ভারত পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। এই জন্যই ভারত নিজে হিন্দিকে নিজের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানায় পূর্ব বাংলার মুসলমানদেরকে উজবুক বানাইছে তাদের দেশীয় দোসরের মাধ্যমে। এখনো খেয়াল করলে দেখবেন ইউটিউবে বা ফেসবুকে পশ্চিমবঙ্গের বাঙালিরা এসে এই ব্যাপারে উস্কানি দেয়। যখন কোনো উর্দু গানে বা পাকিস্তানের কোনো কিছুতে বাংলাদেশি কেউ লাভ দেয়, লাইক দেয় বা কোনো একটা কমেন্ট করে, এইসব পশ্চিমবঙ্গের বাটপাট সামাররা এসে কয় তোদের ভাষা উর্দু নাকি? কত বড় সামারেরা! তখন এরা ওপার বাংলা থেকে ভাষা আন্দোলনে ব্যাপকভাবে উস্কানি দিছিল, প্রোপাগান্ডা চালাইছিল। এদের প্রোপাগান্ডা কি জিনিস সেটা সবাই আজকে ভালোভাবে বুঝছেন। দেখেন, আপনাকে মৌলিক যখন কেন্দ্রে যায়, মোদির সাক্ষাৎকার নেয়, তখন হিন্দিতে কথা কয়। शुक्रिया आपको मोदी जी। मोदी जी, ये जो पूरा जो माहौल है, हजारों में लोग यहाँ पे आए हैं, क्या कुछ नहीं हुआ? ये प्रोग्राम को बंद करने के लिए लोगों को रोका गया, 144, 144 इशू किया गया, बहुत सारे जगहों पे रोक नहीं पाए। ममता बनर्जी को मोदी से इतना डर क्यों है? পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের কাছে এটা কিন্তু কোনো আপত্তির বিষয় না, কিন্তু মুসলমানরা উর্দু কইলে তাদের হোগা জ্বলে যায়, তাদের হোগায় আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে। এইবার আসি ষড়যন্ত্রের অন্তিম পর্যায়ে। 52 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনা। 21শে ফেব্রুয়ারি নিয়ে যেই বয়ান প্রচলিত তাতে বলা হয় পাকিস্তানি পুলিশ হঠাৎ কইরা বলা নাই কওয়া নাই নিরীহ ছাত্রদের মিছিলে গুলি বর্ষণ করে, যেখানে তারা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণ মিছিল করতেছিল। এর ফলে হতাহত হয় বেশ কিছু ছাত্র জনতা, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রথম পয়েন্ট হচ্ছে
গুলি চালাইছিল প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় সরকার না। পুলিশ ছিল প্রাদেশিক সরকারের অধীনে এবং পূর্ব বাংলা পুলিশে বাঙালিরাই চাকরি করত। প্রাদেশিক সরকারও সম্পূর্ণভাবে বাঙালি ছিল। মুখ্যমন্ত্রী ছিল ময়মনসিংহের নুরুল আমিন, মন্ত্রিসভা ক্যাবিনেট ছিল 100% বাঙালি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতেছে পুলিশ লাফায় এসে ছাত্রদের উপরে গুলি চালায় না। আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন অনেক উস্কানি দিয়াও কোনো পাল্টা সারা না পেয়ে একটা সিন ক্রিয়েট করার জন্য প্রাদেশিক আইনসভার দিকে হামলা করতে যায়। তখন প্রাদেশিক আইনসভা ছিল এখন যেটা বাংলা একাডেমি ওইটা। সেদিন প্রাদেশিক আইনসভার সদস্যদের একটা মিটিং এর ডেট ছিল। সেখানে আওয়ামী বামেরা প্রাদেশিক আইনসভার সদস্যদেরকে আইনসভায় যোগ দিতে বাধা প্রদান করে শারীরিকভাবে, তাদের গাড়ি পর্যন্ত আটকায়। পুলিশ এসে তাদেরকে সরাই দিতে চায়, রাস্তা ক্লিয়ার করে দিতে চায়। তখন লীগের আর কমিউনিস্টদের ছাত্রকারা পুলিশের উপরে চড়াও হয়, পুলিশ লাঠিচার্জ করে। লীগের গুন্ডারা এরপরে পুলিশের দিকে ঢিল ইট পাটকেল ছড়া শুরু করে এবং পুলিশেরা আহত হয়। তো এই সমস্ত বামেরা কি ধরনের হয় দেখেছেন তো, পুলিশদেরকে কিভাবে আক্রমণ করে এবং তারপরে বলে আমাকে আক্রমণ করছেন কেন, দেখেন না? এই যে দেখেন, তখনকার পুলিশ তো আজকালকার মতো বডি আর্মার হেলমেট টেলমেট এগুলো ছিল না। পুলিশ খালি হাফ প্যান্ট পরতো, শার্ট আর একটা ক্যাপ পরে থাকে। এই অবস্থায় যদি ইট পুলিশের কপালে লাগে তাই তো মারাত্মক ব্যাপার। এই অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে, এরপর পরিস্থিতি আরো অবনতি ঘটে, লীগ আর বামেরা আরো চড়াও হয়। এইভাবে পরিস্থিতি অবনতি ঘটতে থাকলে পুলিশ সর্বশেষে গুলি চালায়। এই গোলাগুলিতে 4 থেকে 5 জনের মতো নিহত হয়। এই ঘটনার আসল বিবরণ প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক, সেই সময়ে সবচেয়ে বড় পত্রিকা দৈনিক আজাদের সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনের আত্মজীবনী অতীত দিনের স্মৃতিতে আছে। এই ঘটনাকে বিকৃত করে লীগ আর বামেরা কি অপপ্রচার চালাইছে সেটা আপনারা এখন কল্পনা করেন। আমি আবুল কালাম শামসুদ্দিনের বই থেকে একটু পড়ে শুনি। অবস্থা চরমে উঠল 1952 সালের 21 ফেব্রুয়ারি মোতাবেক 1357 সালের 8ই ফাল্গুন তারিখে। সেদিন ঢাকার স্কুল কলেজগুলিতে হরতাল ঘোষণা করা হয়েছিল এবং এক বিরাট ছাত্র মিছিল আইন পরিষদ ভবনের সম্মুখে যাওয়ার চেষ্টা করেছিল 144 ধারার নিষেধাজ্ঞা অমান্য করে। শোনা যায় পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গমনকারী কয়েকজন মোটরাহি পরিষদ সদস্যকে নাকি ছাত্র মিছিলের তরফ থেকে পথে আটকাবার চেষ্টা করা হয়েছিল। এতেই গোলমাল পেকে ওঠে, পুলিশ বাধা দিতে চেষ্টা করে, ছাত্র মিছিলের উপরে পুলিশ নাকি লাঠিচার্জ করে এবং কিছু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়। ফলে উত্তেজনা আরো বৃদ্ধি পায় এবং জনতার পক্ষ থেকে নাকি পুলিশের উদ্দেশ্যে ঢিল ইত্যাদি ছোড়া হয়। ক্রমে অবস্থা একরূপ আয়ত্তের বাইরে চলে যায়। পুলিশ প্রথমে কাঁদুনে গ্যাস এবং পরে বেপরোয়া গুলি বর্ষণ শুরু করে। ফলে জনতার বেশ কিছু সংখ্যক লোক হতাহত হয়। হতাহতের সংখ্যা কি ছিল এবং তাদের মধ্যে ছাত্রই বা কতজন ছিল সে সম্পর্কে নানা ধরনের কথা শোনা গিয়েছিল। সঠিক হিসাব যে কারণেই হোক পাওয়া যায় নাই, পাওয়ার উপায় ছিল না। এই পুরো এপিসোড শোনার পরে এখন আপনারা ঠিক করেন, আপনারা কি ভারতীয় আধিপত্যবাদ নামের বৃক্ষের প্রথম শিকড় ছিল শহীদ মিনার, এটা বুঝতে পারছেন? আওয়ামী লীগের তৈরি করা হুজুগে আবেগ বাদ দিলে শহীদ মিনার এবং এই সংক্রান্ত পুরো ন্যারেটিভ হচ্ছে ভারতীয় চক্রান্তের কাছে আমাদের পরাজয়ের সর্বপ্রথম ঘটনা। এটাকে সেলিব্রেট করা আর পলাশী যুদ্ধের লর্ড টাইপের বিজয়কে সেলিব্রেট করা একই কথা। প্রিয় দর্শক, এতক্ষণ যা শুনলেন তা শুধু ইতিহাস না, এটা একটা চেতনার ময়ূরপুচ্ছ ছিঁড়ে ফেলার রক্তাক্ত ঘোষণাপত্র। বহুদিন ধরে আমরা ভাবছি 21 ফেব্রুয়ারি মানেই ভাষার জন্য আত্মাহুতি, কিন্তু কে লিখছিল সেই নাটকের চিত্রনাট্য, কে বসে বসে বানাইছিল সেই ট্র্যাজেডির আবহ? এটা কি মাতৃভাষার বিজয় ছিল না এটা ছিল একটা সুচারু প্রতারণা? ভারতের প্রথম পেরেক ঠোকা আমাদের ভূখণ্ডের আত্মপরিচয়, আমাদের ঐতিহ্যে, আমাদের আত্মমর্যাদায়। ভাষার নামে চলা ষড়যন্ত্রের নোংরা স্ক্রিপ্ট আমরা আজকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমরা সেই প্রজন্ম যারা আর হুজুগে শহীদ মিনারে খালি পায়ে শুধু গানই করতে যাব না, আমরা প্রশ্ন করব। আমরা সেই প্রজন্ম যারা জানে রাষ্ট্রভাষা আর মাতৃভাষার পার্থক্য কোথায়। আমরা সেই প্রজন্ম যারা ইতিহাসের ভাঙা পাথর গুড়ায় নতুন সত্যের মিনার গড়তে চায়। আজকে আমরা ঘোষণা করতেছি, চেতনার নামে চালানো ভারতীয় আধিপত্যের অপপ্রচার আর চলবে না। এই ইতিহাস যারা জানে না তারা আবেগে ভাসে, আর যারা জানে তারা বিদ্রোহে দাঁড়ায়। এটাই শেষ কথা। আজ চেতনার বেদীদের শ্রদ্ধা নয়, আত্ম অনুসন্ধান চাই। ইনকিলাব জিন্দাবাদ।